সারা দেশে যে হত্যা, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন। আসসালামু আলাইকুম। শনিবার দেশে আর এক তুঘলকি কাণ্ড ঘটতে যাচ্ছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশে যে হত্যা, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এসবের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ৮টি বামপন্থী সংগঠন একজোট হয়ে একটি গণমিছিলের আয়োজন করেছিল, কিন্তু সেটা অনুষ্ঠিত হতে পারেনি গোয়েন্দা সংস্থার চাপের কারণে। কেন এই চাপটি এলো? তার কারণ এই কর্মসূচিটি যখন ঘোষণা করা হয়েছিল ঠিক তখনই একটা গায়েবী আওয়াজ এলো সীমান্তের ওপার থেকে। যে গায়েবী আওয়াজগুলো মাঝে মাঝে আসছে এবং যেই গায়েবী আওয়াজে, গায়েবী নির্দেশে দেশের সবকিছু পরিচালিত হচ্ছে, রাষ্ট্র থেকে শুরু করে সরকার পর্যন্ত, এটা এখন ওপেন সিক্রেট। সেই গায়েবী আওয়াজের ভয়ে গুটিসুটি মেরে গেলেন গোয়েন্দা সংস্থার সদস্যরা, এবং তারা ওই বামপন্থী সংগঠনের নেতাদের নাকি রিকোয়েস্ট করেছেন যে আপনারা গণমিছিল করেন না। কেন? গায়েবী আওয়াজে এসেছিল গভীর রাতে, যদি এই সংগঠনগুলো তাদের কর্মসূচি পালন করে তাহলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির যে কার্যালয় রয়েছে সেটি দখল করে নেওয়া হবে। কারা দখল করবে? ছাত্র জনতা। কেন? এই কর্মসূচিতে লাকি আক্তার রয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম মুখ। তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে তুমুল উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং কথিত ছাত্র জনতা। লাকি আক্তারকে কি বলা হচ্ছে? ফ্যাসিবাদের দোসর। কমিউনিস্ট পার্টিকে কি বলা হচ্ছে? ফ্যাসিবাদের দোসর। অথচ বাংলাদেশে এই একমাত্র রাজনৈতিক দল যারা কিনা আওয়ামী লীগ সরকারের অধীনে 2009 সালের পর থেকে কোনো নির্বাচনে অংশ নেয়নি। এমনকি 2018 সালে বিএনপি নেতৃত্বাধীন যে জাতীয় ঐক্যমঞ্চ, তার অধীনে যে আরো বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, কমিউনিস্ট পার্টি সিপিপি তাতেও অংশগ্রহণ করেনি। তারা ফ্যাসিবাদের দোসর হয় কিভাবে? এবং জুলাই আগস্ট আন্দোলনে সিপিবির যে ভূমিকা আমরা দেখেছি, আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী। তারা যেভাবে রাজপথে ছিল, তাদের বিভিন্ন উইং, যেভাবে সাংস্কৃতিক উইং থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংগঠন যেভাবে রাজপথে ছিল, প্রকাশ্যে অন্য কোনো রাজনৈতিক দল এইভাবে আসেনি। তারা ফ্যাসিবাদের দোসর হয় কিভাবে? লাকি আক্তারকে গণজাগরণ মঞ্চের সামনের কাতারে নেত্রী হিসেবে বলার চেষ্টা করা হচ্ছে তিনি নতুন করে কোনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন। আরে, ধর্ষণের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারবেন, এটা কোনো কথা? আর আমি যদি প্রশ্ন করি যে গণজাগরণ মঞ্চ যদি ফ্যাসিবাদ দোসর হয়ে থাকে, তাহলে এই যে পক্ষগুলো, তারা যদি তাদের প্রতিপক্ষ হিসেবে হেফাজতে ইসলামের যারা ছিল কর্মসূচিতে, তাদের কারোর পরিচিত মুখকে সামনে নিয়ে এসে বলে যে না, আমরা এদের কর্মসূচি করতে দেব না, কি বলা হবে? এবং গণজাগরণ মঞ্চে যে পরিমাণ মানুষের জমায়েত ঘটেছিল দিনের পর দিন, সেগুলোকে আমরা অস্বীকার করি কিভাবে? হ্যাঁ, হতে পারে গণজাগরণ মঞ্চকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল, সেটা তাদের বিষয়। যেমন এই আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে অনেক আওয়ামী পরিবারের সদস্যরাও তো শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলনে ছিল। অসংখ্য সাধারণ মানুষ ছিলেন, লাখ কোটি মানুষ ছিলেন। তাদের আবেগকে পুঁজি করে তো একটি পক্ষ ফায়দা লুটেছে, ফায়দা এখনো লুটার চেষ্টা করছে বিভিন্নভাবে। এর দায়িত্ব আর সেই লাখ কোটি সাধারণ মানুষের নয়। ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে যা ইচ্ছে তাই করে যাওয়া হবে, মব ক্রিয়েট করা হবে, বুলডোজার নামানো হবে, কতদিন এভাবে আর? এবং এসবের পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন তুলি, আসলে সারা দেশে যে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন চলছে, সেগুলোর বিরুদ্ধে যাতে মানুষ জেগে উঠতে না পারে, এটি তারই একটা হীন প্রচেষ্টা। কথায় কথায় ফ্যাসিবাদের দোসর গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া, আগে যেমন কথায় কথায় বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, সে একই ধরনের অপচেষ্টা। ফ্যাসিবাদের চরিত্র আমরা কার মধ্যে কতটুকু দেখছি, এখন তো মানুষ তুলনা করা শুরু করেছেন। এবং আওয়ামী লীগের দোসর হিসেবে যেগুলো আখ্যা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল, সিপিবির রাজনৈতিক কার্যালয় ছাত্র জনতার নামে
দখলে নেওয়ার দূরের কথা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় তো দখলে নেওয়ার কোনো এখতিয়ার কারণ নেই। তারপর এটি এখনো পর্যন্ত একটা ওপেন রাজনৈতিক দল। এই যে মব ক্রিয়েট করা হচ্ছে, কিভাবে ক্রিয়েট করা হচ্ছে তার নমুনা আমরা দেখেছি না? একেবারে ওপেন। ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন দাঁড়িয়েছে, যে সংগঠন কদিন আগে জন্ম, তাদের কাজটা কি সে তারা নিজেরাই বলে দিয়েছে। আমি ভুইফোর শব্দটা কেন উচ্চারণ করলাম? কোথায় ছিল মাস কয়েক আগে এই সংগঠনের? হঠাৎ করে তারা এত শক্তি, এত মানে অন্যরকম একটা ভূমিকা তারা অবতীর্ণ হলো কিভাবে? সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলে এই সংগঠনের নেতা কর্মীরা এত শক্তি তারা কোত্থেকে পায়? তাদের নিজের মুখ থেকে বেরিয়ে এসেছে। তাদের যে সমন্বয়ক বা আহ্বায়ক, তিনি একদিন আগেই তো মন্তব্য করলেন যে যেখানে মারপিট, যেখানে ফ্যাসিস্টদের ভাস্কর্য ধ্বংস করা বা ভাঙাচুরা করা, সেখানে আমাদেরকে পাঠায়। আমরা আর সেখানে যাচ্ছি না। এখন কোনো ফ্যাসিস্ট ভাস্কর্য ভাঙতে হলে 10 লাখ টাকা দিতে হবে। এবং তার মন্তব্য এরকম যে মন্ত্রী পাড়ায় আপনারা মন্ত্রিত্ব নিয়ে, পদ পদবি নিয়ে হালুয়া রুটির ভাগাভাগি করবেন, আর মারপিটের যে সময় আমাদেরকে পাঠাবেন, আমরা আর সেখানে যাচ্ছি না। এবার কন্ট্রাক্টে আসতে হবে, কন্ট্রাক্টে আসলে তারপর ভাঙচুর হবে। এই ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে। এবং এই গায়েবী নির্দেশগুলি সরকার কি কারণে এই নির্দেশগুলোতে তটস্থ থাকে সেটাও আমরা বুঝতে পারি। দিনের পর দিন আপনারা এই ধরনের মব ক্রিয়েট করে যাবেন, বুলডোজার নামাবেন, একের পর এক রাজনৈতিক দলের কার্যালয় গুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, দখলে নিবেন। এর তো একটা সীমা আছে, তাই না? যা ইচ্ছে তাই চলতে থাকবে, এতই সহজ। কার কি পরিণত হয়, কোন কাজের ফলটি কেমন হয়, তা তো আমরা আমাদের নিকট অতীতে যা ঘটেছে সেখান থেকে আমরা এত সহজে ভুলে যাওয়ার কথা নয়। যা কিছু চলছে, মানুষ জাগবে ফের, অবশ্যই মানুষ জাগবে এর প্রতিবাদে, এটুকু নিশ্চিত করে বলা যায়।